বিয়ে করছি তোমাকে, কিছু বছর পরে অ্যাফেয়ারও শুরু করতে পারি। তো ডিভোর্স দিয়ে দেবো তোমাকে। তোমার মনে হয় আমি এত সহজে তোমায় ডিভোর্স দিয়ে দেব? যদি না দাও তো ছিনিয়ে নেব। ছিনিয়ে নিতে দেব? তোমার মনে হয় ভিকিরি করে ছাড়বো? আর আমি কি শুধু দেখবো, জীবন নিয়ে নেব তোমার। আমি যেন চুপ করে বসে থাকবো? দুজনার হালই খারাপ করে দেব, তোমার আর যে মাঝখানে আসবে তারও। মাঝখানে আছি তার মানে এটা ভাবিস না যে আমি সবসময় এখানেই থাকবো। ব্যবস্থা তোরও হতে পারে, তোর জায়গা আমি নিয়েই ছাড়বো। বিয়ের সময়ের খুশি আর ভালোবাসায় এটা প্রমাণিত হয় না যে ভবিষ্যতে গিয়ে সম্পর্কের মধ্যে কখনো তিক্ততা বা ঘৃণা আসবে না। মধুর ভালোবাসা ঘৃণার বিষে পরিণত হতে পারে, কিন্তু যদি ঘৃণা ঢুকে পড়ে, তিক্ততা সীমা ছাড়িয়ে যায়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন যে এখন এই সম্পর্ককে শেষ করা উচিত, বুঝে শুনে বেরিয়ে আসা উচিত, যাতে তার আগে কোনো মারাত্মক অঘটন না ঘটে। কিন্তু আফসোস, প্রায় তিক্ত সম্পর্কগুলোতে বুদ্ধির জায়গায় হিংসা ঢুকে পড়ে। এমন কি হয় সেই পুরুষটির বা সেই মহিলাটির যে তারা একে অপরের উপর চাকু, ছুরি বা বন্দুকের গুলি চালাতেও পিছপা হয় না? সেই মানুষটির প্রাণ নিতে চায় যাকে সে এক সময় নিজের প্রাণ ভাবত। আজ থেকে রোজ এরকমই লেট হবে। কোচিং ক্লাসে 3খানা নতুন ব্যাচ শুরু করেছি। এখন আমাকে ছাড়া আরো বেশি সময় পাবে তুমি। কাজল, আমি জানি অভিষেক তোকে ছাড়তে চায়, কিন্তু তুই এটা হতে দিবি না, কোনোভাবেই ওকে ছাড়বি না। সেই রাত ছিল হামলার রাত, একটি প্রাণঘাতী ভয়ঙ্কর হামলা। একটি খুন হতে চলেছিল, একটি প্রাণ মরবে আর একটি প্রাণ বাঁচবে।
হ্যালো। কাজল, কাজল, দেখো তো দরজায় কেউ বেল বাজাচ্ছে। এত রাতে কে এসেছে আবার? হবে হয়তো ওয়াচম্যান বড়। বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না। খোলো। আমি বলছি তো কেউ নেই বাইরে। কে এত রাতে মজা করছে আবার? আমি তো বলেছিলাম তোমাকে কেউ নেই বাইরে। একটি শেষ হয়ে যাওয়া সম্পর্ক একটি জীবনকে শেষ করে দিল। সে কে ছিল যার জীবনটা জেনে শুনে কেড়ে নেওয়া হলো? এই ভেঙে যাওয়া সম্পর্ক আসলে কার কি ক্ষতি করেছিল? আর শেষ করে দেওয়াই কি একমাত্র পথ ছিল? এই অপরাধের তদন্ত এই সম্পর্কেরও তদন্ত ছিল, যে সম্পর্ক ফাঁপা হয়ে গিয়েছিল বা হয়তো কখনো পোক্ত ছিলই না। স্যার, আমি তো কোনো শব্দ শুনিনি। আমি তো রাউন্ডে ছিলাম, দরজাটা তখন খোলা দেখি অদ্ভুত লাগলো, তাই ভেতরে গিয়ে দেখলাম। আমি তক্ষুনি 100-তে ফোন করি, তো আমি উত্তর পেলাম যে কাজল মেম সাহেব আগেই পুলিশকে ফোন করেছেন। যখন তুমি রাউন্ডে যাও তখন গেটে কে থাকে? কেউ না, পুরো কলোনিতে আমি একাই গার্ড। পুরো কলোনিকে একটা রাউন্ড লাগাতে
তোমার কতক্ষণ লাগে? এই ধরে নিন 15 থেকে 20 মিনিট। না স্যার, কেউ কথা বলেনি, কেউ চেঁচায়নি, কোনো গাড়ির আওয়াজ নেই, কিচ্ছু না। সিসিটিভি লাগানো আছে কলোনিতে? না স্যার, গত 2 বছর ধরে শুধু কথা হয়েছে, এতদিন ধরে কমিটি কিচ্ছু করেনি। কিন্তু হ্যাঁ, ওই পাশের বিল্ডিং এ সিসিটিভি আছে। কোন বিল্ডিং এ? মানে যে সময় তুমি রাউন্ডে ছিলে ঠিক ওই সময় কলোনিতে কেউ ঢুকেছিল, 15 থেকে 20 মিনিটের ভেতরে কাণ্ড ঘটিয়ে পালিয়ে গেল। আমার তো ওরকমই মনে হচ্ছে। বাঁচার চান্সেস আছে? ওকে স্যার, বাড়িতে ডাকাতি হয়েছে। ওই যে সামনের বিল্ডিংটা, ওখানে একটা জুয়েলারি শপ আছে। 2টো জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, তার ফুটেজ কাল সকালে পেয়ে যাব। বুঝতে পারছি না এই কাপল কালকে সকাল দেখবে কিনা। দুজনেই অপারেশন টেবিলে যুদ্ধ করছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। এদের আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর? স্যার, ভাসিতে অভিষেক রাঠোরের এক ভাই আছে, মা বাবা আলাদা থাকে ওখানেই। সোসাইটির লোকজন ওদেরকে খবর দিয়ে দিয়েছি, হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। কদম, যে সময় ওয়াচম্যান রাউন্ড দিতে যায় ঠিক ওই সময় কলোনিতে কেউ ঢুকে পড়ে। আর বাড়ির দরজা কিন্তু ভাঙা হয়নি, খোলা হয় ভেতর থেকে। ভেতরে আর বাইরে একটাই লোক থাকে, তাই না? ভেতরের লোক ভাবে একরকম, কিন্তু বাইরের লোকটা অন্য কিছুই করে। অথবা স্যার, ভেতরে কেউ একটা কিছু করে আর বাইরে থেকে দেখতে অন্যরকম লাগে। একবার এই সিসিটিভি ফুটেজটা চেক করে নিই, তারপরে এই ভেতরের লোক আর বাইরের লোক সবার সাথেই আলাপ করব। অভিষেক রাঠোরের মা বাবা কৌশল্যা আর ব্রিজলাল, অভিষেকের ছোট ভাই সুরজ, সুরজের স্ত্রী মুস্কান, সেই সঙ্গে কাজলের মা কবিতা সাক্সেনা আর ছোট বোন আরতি সবাই সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছয়। এরা সবাই একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কোথাও না কোথাও সাক্ষী ছিল, ভাগিদারও। অভিষেক এই আঘাত সহ্য করতে পারেনি, শেষ পর্যন্ত সে মারা গেল। অভিষেকের স্ত্রী কাজল ক্রিটিক্যাল ছিল, কিন্তু বাঁচার আশা ছিল, আর বলতে চলেছিল এই ভয়ঙ্কর হামলার কাহিনী। ওকে স্যার, অভিষেক রাঠোর মারা গেছে, কাজল আউট অফ ডেঞ্জার। কিন্তু আউট অফ সেকশনও থাকবে। আঘাত এতটাই গুরুতর যে আইসিইউতে কমসে কম 2 দিন থাকবে। আত্মীয়দের সাথে কথা বলে দেখি, যদি কিছু পাওয়া যায়। আত্মীয়রা নিউজ চ্যানেলের মতন হয় কদম, খবর কম, পরামর্শ বেশি। যদি আমাদের কেউ সত্যি খবর দিতে পারে তাহলে সেটা প্রাণহীন বোবা সিসিটিভি ক্যামেরা। কাল সকাল দোকান খোলার আগে ওখানে চলে যাবে। রাইট স্যার। হার্ট, লাংস, ইন্টেস্টাইন সবেতে আঘাত করা হয়েছে, হয়তো ছুরি দিয়ে। এনার স্ত্রী কাজল রাঠোর, তার উপরও এরকম আঘাত হয়েছে। ওনার ভাগ্য খুব ভালো, তাই বেঁচে গেছেন। যে সময় ওয়াচম্যান রাউন্ডে গিয়েছিল ঠিক সেই সময় কেউ কলোনিতে ঢুকেছিল। ঢোকার পর সে দরজায় কলিং বেল বাজায়। দরজা খোলার পরেই স্বামী আর স্ত্রীর উপর মারাত্মক হামলা করে বসে। ডাকাতি করেছে আর চুপচাপ পালিয়ে গেছে। এই পুরো হামলাটা হওয়ার সময় প্রতিবেশীদের মধ্যে চেঁচামেচি তো দূরের কথা, একটু শব্দও শোনা যায়নি। আর অজ্ঞান হওয়ার আগে ওনার স্ত্রী ফোন করে পুলিশকে ডাকে। ডক্টর, যখন আমরা বাড়িতে পৌঁছলাম বেঁচে ছিলেন। সত্যি যদি ওনাকে বাঁচাতে পারতাম। দুজনেরই মুখটা ঢাকা, মানে দুজনেই এই ব্যাপারটা জানতো যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। 1:05 ওয়াচম্যান তার জায়গা ছাড়ে, আর 1:10 এরা ভেতরে ঢুকে পড়ে ঠিক 5 মিনিট পরে। আর 1:27 দুজনে বাইরে বেরোয় এবং পালিয়ে যায়। মানে ধরো শুধু 17 মিনিটে দুজনেই এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। স্যার, সোসাইটির পাশে যে জুয়েলারি শপ আছে তার ফুটেজও আমাদের কাছে আছে। 2টো সিসিটিভি আছে, এই প্রথম। দেখাও। রাত্রির 12:35 এরা কলোনির গেটের বাইরে চলে এসেছিল। মানে ভেতরে ঢোকার আগে ওরা 8 ঘন্টা অপেক্ষা করে।
মনে হয় এরা সিগন্যাল পেয়ে গিয়েছিল ভেতরে যাওয়ার, ক্লিয়ার কাট সিগন্যাল। তারপরে ওরা কলোনির মধ্যে ঢোকে। এই অ্যাঙ্গেল থেকে এদের মুখটা পরিষ্কার আসছে না। দ্বিতীয় সিঁড়িটা দাও। মুখটা পরিষ্কার আসছে না, প্রিন্ট আউট নিয়ে নাও। স্যার, আমাদের গ্রাফিক আর্টিস্ট তো কিছুটা পরিষ্কার করতে পারবে। এই সিসিটিভি ফুটেজটা আমাদের একটা বিরাট বড় সূত্র দিয়ে দিয়েছে। এটা একটা প্ল্যান্ড অপারেশন ছিল। হামলাটা করা হয়নি, করানো হয়েছিল ভেতর থেকে। কেমন আছে ও? আরতি, অভিষেক, মনোজ যাদব, যে সময় তুমি রাউন্ড দিতে গিয়েছিলে তার ঠিক 5 মিনিট পরে অপরাধীদের কাছে ফোন আসে। ওরা কলোনিতে ঢোকে, কাণ্ড করে আর বেরিয়ে যায়। আর তারপর তুমি তোমার জায়গায় চলে আসো। সলিড টিম ওয়ার্ক মনে হচ্ছে। আর কে কে আছে তোমার টিমে? স্যার, আমি কিচ্ছু জানি না। আমি ওখানে 1 বছর ধরে কাজ করছি। তুমি 1 বছর ধরে সেখানে ফিল্ডিং দিচ্ছিলে, আর ম্যাচটা কালকে খেললে 2020। আর তোমার প্লেয়ার 17 ওভারে 4-6 মেরে কাণ্ড করে বেরিয়ে গেল। টিম ম্যানেজার কে? স্পন্সর কে এই ম্যাচের? টিমের মালিক কে বল? আমি কিছু জানি না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু জানি না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। অভিষেকদার বাড়িতে কত ক্যাশ, কত জুয়েলারি থাকতো সেটা তো শুধু কাজল বৌদিই বলতে পারবে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। শোরুম আছে তোমাদের 2 হুইলারের? হ্যাঁ স্যার, অভিষেকদার 2টো শোরুম আছে, একটা এই ভাসিতেই আর একটা পানভেলে। আর তোমার? আমার 2টো স্পেয়ার পার্টসের দোকান আছে, দুটোই এখানে। বিজনেস আলাদা আলাদা, থাকোও আলাদা। মা বাবা কোথায় তোমার? এখানেই আছে স্যার, কিন্তু আমরা সবাই আলাদা আলাদা থাকি স্যার। সবার নিজের নিজের জীবন, সবার আলাদা আলাদা পছন্দ। চার বছর হয়েছে অভিষেকদার কাজল বৌদির বিয়ের। আর তোমার? 1 বছর। কোনো বাচ্চা নেই তোমার অভিষেক দাদার? না। দেখুন, কাজল রাঠোরের সব প্যারামিটার নর্মাল। আপনারা কাল ওনার সঙ্গে কথা বলতে পারেন। আজকে কেন নয় ডক্টর, আমাদের ওনার সাথে কথা বলাটা খুব জরুরি। আমি বুঝতে পারছি ইন্সপেক্টর, কিন্তু ওনাকে আজই ওনার স্বামী সম্পর্কে বলা হয়েছে। বেশ শকড উনি। স্যার, আমার কাছে একটাই ফোন আছে, ভীষণ সস্তা ফোনটা স্যার। ওতেও শুধু বাড়ির লোকেদের ফোন আছে। তুলে আনবো তোর বাড়ির লোককে? বাড়ির লোকের দিব্যি করে বলছি স্যার। স্যার স্যার আমি কিছু জানি না স্যার, আমি ওদের নাম জানি না স্যার। আমি তো আমার কাজটা খুব বিশ্বাসের সাথে করছিলাম স্যার। স্যার আমি কিচ্ছু জানি না, সত্যি কথা বলছি। গ্রাফিক আর্টিস্টরা কি বলছে? কাজ চালিয়ে যাচ্ছে স্যার, দেখা যাক কতটা ক্লিয়ার করতে পারে। আর ওয়াচম্যান? একই কথা বলে যাচ্ছে স্যার, যে ও ইনোসেন্ট। আর ওর ফোন রেকর্ডসও একদম ক্লিন। 13 এপ্রিল রাতে ওর ফোন থেকে কোনো কল যায়নি। কিন্তু অপরাধীদের কেউ তো ফোন করেছিল। ফোন করে এটা বলা হয় যে শিকারের সময় চলে এসেছে। অন্য কোথা থেকেও আসতে পারে। হতে পারে, কিন্তু যেই ওকে ফোন করে থাকুক না কেন, ওর সমস্ত খবর ছিল কখন কি হতে পারে। কদম, একটা কথা তো পরিষ্কার,
এটা শুধু ডাকাতির ব্যাপার একদম নয়। এসব আপনি কি বলছেন? ভাড়াটে খুনি ডাকা হচ্ছে? কে ডেকেছে? কে খুন করেছে? সেটা আমরা তদন্ত করছি কবিতা দেবী। আমরা এনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, ঠিক আছে। কাজল দেবী, আমরা জানতে চাই ওই রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল, কেননা আপনার বাড়িতে দরজা বা জানলা ভেঙে ঢোকার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওরা দুজন কলিং বেল বাজিয়ে ভেতরে এসেছিল। কাজল, দেখো তো দরজায় কেউ বেল বাজাচ্ছে। রাত্রির প্রায় 1:15টার সময় আপনার কলিং বেল বাজে, আর আপনার স্বামী অভিষেক বাবু আপনাকে বলে দরজা খুলতে। আমি দরজার আই হোল দিয়ে দেখেছিলাম, কিন্তু কেউ ছিল না। আমি ভয় পেয়ে গেছিলাম। এরই মাঝে আমার হাজবেন্ড আসে। আমি ওকে বলেও ছিলাম যে দরজাটা খুলো না। তারপর আবার বেল বাজলো, আর আমার হাজবেন্ড আই হোল দিয়ে দেখলো না আর দরজাটা খুলে দিল। ওখানে কেউ ছিল না, কিন্তু হঠাৎ করে দুজন লোক এলো। ওদের মুখ ঢাকা ছিল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল স্যার যে আমরা কিচ্ছু করতে পারলাম না। ওই অবস্থায় কোনোভাবে আমি আপনাদেরকে ফোন করি, ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। কাজল দেবী, আমাদের তদন্তের জন্য এই প্রশ্নগুলো আরো একবার করছি। সবার প্রথমে যখন আপনার কলিং বেল বাজে, তখন আপনার স্বামী অভিষেক বাবু আপনাকে বলে দরজা খুলতে। রাত প্রায় 1:15 নাগাদ। এমনিতে ছবিটা খুব একটা পরিষ্কার নয়, কিন্তু এরাই ছিল। এদেরকে আপনি আগে কখনো দেখেছেন? আপনি? কাজল দেবী, আপনি বা আপনার স্বামী অভিষেক বাবুর কারোর থেকে কোনো হুমকি পেয়েছিলেন? অদ্ভুত না? প্রায় 1:15টার সময় বাড়ির কলিং বেল বাজে, স্বামী ওঠে কিন্তু দরজা খোলে না। নিজের স্ত্রীকে ওঠায় এবং বলে যে গিয়ে দরজা খুলে এসো। স্ত্রী আইহোল দিয়ে দেখে কিন্তু কাউকে দেখে না। ও ভয় পায় আর দরজা খুলে না। তারপর স্বামী নিজে দরজা খোলে, আর 2 হামলাকারী তাদের উপর ভয়ঙ্কর হামলা করে দেয়। তারপর বাড়িতে ডাকাতি করে, যেটা তাদের উদ্দেশ্য ছিলই না। এই লুটটা একটা দেখানোর জন্য। হামলাকারীদের আসল উদ্দেশ্য কিছু অন্যই ছিল, আর সেই উদ্দেশ্য কি ছিল সেটা আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া 2 আততায়ীর আবছা ফটোকে পরিষ্কার করে তাকে প্রকাশ্যে আনার জন্য পুলিশের গ্রাফিক আর্টিস্ট খুব পরিশ্রম করছিল, কিন্তু এক সোর্সের খবর নতুন রং আনলো। স্যার, সুপার মার্কেট থেকে আপনাদের ওই সিসিটিভির দুটো ছেলে ব্যাপারে তো বেশি জানতে পারিনি, কিন্তু অন্য কিছু খবর পেয়েছি। কি খবর পেলি এই ব্যাপারে? আপনাদের ডিপার্টমেন্টের একটা কনস্টেবল ছিল, এখন রিটায়ার হয়ে গেছে, এখন প্রাইভেট ইনভেস্টিগেশন করে স্যার। তো স্যার, আমি তার সাথে আসলে কথা বলছি। কি বললে এই রিটায়ার্ড কনস্টেবল? 4 বছর আগে ওনার কাছে একটা কাজ এসেছিল স্যার। কার গোয়েন্দাগিরি করেছিল? এই যে বেঁচে গেছে, কাজল রাঠোর। হ্যাঁ, খবরটা পড়েছি, টিভিতেও দেখতে পেয়েছি। স্যার, কোনো টিপ পাওয়া যাবে? দেখ উসমান, ওই হামলার ব্যাপারে আমি ঠিক কিছু বলতে পারবো না, কিন্তু যে ভদ্রমহিলা ওখানে বেঁচে গেছেন, কাজল রাঠোর। হ্যাঁ, ব্রিজলাল রাঠোরের বৌমা উনি। স্যার, ব্রিজলাল রাঠোরটাকে? উনি আমাকে ছবি দিয়েছিলেন কাজল রাঠোরের 4 বছর আগে। একজন শ্বশুর তার বৌমার উপর গোয়েন্দাগিরি করছিল? না স্যার, একজন হবু শ্বশুর নিজের হবু বৌমার খবরাখবর নিতে চেয়েছিল। গত বছর একটা বিয়ে বাড়িতে আমার ছেলের সাথে এর দেখা হয়, তারপর বিয়ে করতে চায় একে। তো আপনি ব্যাকগ্রাউন্ড চেক করতে চান? না, ক্যারেক্টার সার্টিফিকেট চাই। মানে ব্রিজলাল রাঠোর চাইতেন না যে তার ছেলে অভিষেক রাঠোর কাজল দেবীকে বিয়ে করে? স্যার, সেটা তো ঠিক বলতে পারবো না আমি, কিন্তু ওই মেয়েটি মানে কাজলের অতীত নিয়ে ওনার আপত্তি ছিল। কিরকম আপত্তি? স্যার, এই ধরুন যেমন পরিবার, চালচলন। মেয়েটি বিয়ে পাস স্যার, বিপিওতে জব করে। মা কবিতা, ক্যারেক্টার ঢিলা। শুনেছিলাম। এনার প্রতিটা খবর আমাকে বলো তো। অনেক গুণ আছে স্যার, অনেকের সঙ্গে ঘুরে ফিরে বেড়ায়, আরো অনেক কিছু। আর মেয়েটার বাবা রামলাল সাক্সেনা ওনার নাম। 8 বছর আগে কবিতাকে ডিভোর্স দিয়েছেন, অন্য জায়গায় সংসার করেছেন। রামলাল সাক্সেনা 1 টাইম সেটেলমেন্ট করেছিল কবিতার সঙ্গে,
এখন ওর না তো কবিতার সঙ্গে কোনো সম্পর্ক আছে, না মেয়ে দুটোর সঙ্গে। কাজলের বোন কি করে? আরতি, 21 বছরের মেয়ে, কলেজে বিকম ফাইনাল। এই ফ্যামিলির ব্যাপারে তোমার কি মনে হয়? ব্রিজাল বাবু, আমার কাজ ছিল কোনো রং না চড়িয়ে ঠিকঠাক ইনফরমেশন আপনার টেবিলে হাজির করা, যা আমি করেছি। এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন, আপনার যা ইচ্ছে। মানেটা পরিষ্কার যে ব্রিজাল রাঠোরের কাজলকে নিজের ছেলের বউ হিসেবে একদম চাইতেন না। স্যার, দুদিকে কোনো তালমিল ছিল না। রাঠোরবাবুর 4-4টে দোকান পানভেলে, আহমেদাবাদে শোরুম, তাছাড়া অফিস ভাড়া, আর ওদিকে কাজল আর তার পিতাহীন ফ্যামিলি, মানে একদম সাদামাটা জীবনযাত্রা। আমি জিজ্ঞেস তো করিনি, তবে পরিষ্কার বুঝতে পারছিলাম ব্রিজাল বাবুর কাজলের ফ্যামিলি পছন্দ ছিল না। কিন্তু তাও দুজনের বিয়ে হয়েছিল। এর মানে অভিষেক রাঠোর আর কাজল দুজনের লাভ স্টোরি খুব জোরালো ছিল। খুনিরা যখন বেল বাজায় তখন অভিষেক রাঠোর নিজে দরজাটা খোলেনি, বরং কাজল দেবীকে বলে দরজাটা খোলার জন্য। সে কি জানতো যে বাইরে খুনিরা রয়েছে? স্যার, নিশানা যদি কাজল থাকে ও তো বেঁচে গেল, মূল্য গিয়ে অভিষেক। হয়তো দুজনেই ছিল, হয়তো খুনিদের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। যে কাজের জন্য ওদের ভাড়া করা হয়েছিল, যে কাজের জন্য ওদের কাছে ফোন এসেছিল, গ্রিন সিগন্যালের সংকেত। স্যার, আমি অভিষেকের ফোন রেকর্ড চেয়ে পাঠিয়েছি, হয়তো এই গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল হয়ে যাবে। কদম, কাজল নিয়ে আপত্তি তো ব্রিজলালের ছিল, ওনার ফোন রেকর্ড বার করো। আর অভিষেকের ভাই সুরজের ফোন রেকর্ডও বার করো। হতে পারে এদের মধ্যেই কেউ একজন খুনিদের ফাইনাল অর্ডার দিয়েছে। এই মুহূর্তে পুলিশের সামনে এই খুনের 3 জন সন্দেহভাজন ছিল। ভিকটিম অভিষেক রাঠোরের বাবা ব্রিজলাল রাঠোর, ভিকটিমের ছোট ভাই সুরজ রাঠোর, আর ভিকটিম নিজে অভিষেক রাঠোর। আর যখন এই 3 সন্দেহভাজনের ফোনের কল রেকর্ড পুলিশের হাতে এলো, তখন সন্দেহের মাত্রা আরো বেড়ে গেল। নতুন সাসপেক্ট লিস্টে টপার ছিল আঁচল সোনি। কে এই আঁচল সোনি? অভিষেক রাঠোরকে ও খুব ভালো করে চিনতো স্যার। একই দিনে 2 ঘন্টা করে কথা বলতো। ডাকো তো একে, কিছু কথা আমরাও বলি। তুই জানতিস কি এই আঁচল সোনির ব্যাপারে? আরে হ্যাঁ, আমিও তোমাকে খুব মিস করছি। আরে এইমাত্র আমি বাড়ি ফিরলাম। হ্যাঁ, ও বাড়ি আছে। আচ্ছা ওসব ছাড়ো, এটা বলো কবে আসবো? কাল? ঠিক আছে, কাল আসছি। ওকে, ঠিক আছে, এখন রাখছি, বাই। ওই একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, তাই কথা বলছিলাম। আপনি অভিষেক রাঠোরের ভাড়াটিয়া? হ্যাঁ, আমি আর আমার স্বামী প্রফেসর জগন সোনি গত 1 বছর থেকে ওই বাড়িতে আছি। আপনার অভিষেক রাঠোরের সঙ্গে কথা হতো? হ্যাঁ, যখন উনি ভাড়া নিতে আসতেন তখন কথা হতো। ভাড়া তো নর্মালি মাসে 1 বার দেওয়া হয়, কিন্তু আপনার তো 30 দিন কথা হতো, বরং একদিনে বেশ কয়েকবার। আসলে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ? হ্যাঁ, কেন? একটা পুরুষ আর একটা মহিলা। পুরুষ আর এক মহিলা বন্ধু হতে পারে না, এটাই বলতে চাইছেন না? নিশ্চয়ই হতে পারে, কিন্তু ওই 2 বন্ধুর মধ্যে যখন একজন খুন হয়ে যায়, তখন বন্ধুত্বও নড়ে যায়। শত্রুতার শিকড় খুঁজতে গিয়ে তার সার্কেলে যতগুলো লোক থাকে, মেল বা ফিমেল, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনিতে আপনার স্বামী প্রফেসর জগন সোনি অভিষেক রাঠোরের সার্কেলেই তো ছিল, তাই না? স্যার প্লিজ ওকে কিছু বলবেন না, প্লিজ। বন্ধুত্বের ব্যাপারও না? বন্ধুত্বে কি প্রবলেম? শুধু বন্ধুত্বই ছিল না, ভালোবাসতাম আমরা একে অপরকে। অভিষেক আর আমি, আমাদের দুজনে লাইফ পার্টনার্স, আমাদের মনের মতো ছিল না। কিন্তু আপনারা যেটা করতেন সেটা আপনাদের মনের মতো। আমাদের কিছু করার ছিল না। একসাথে আমরা দুজনকে সঙ্গ দিতাম, একসাথে সময় কাটাতাম। আর এখানে কারোর কোনো অধিকার নেই আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর। একদমই না। কিন্তু বিয়েও তো একটা কন্ট্রাক্ট, তাই না? দাবি আর দায়িত্বের কন্ট্রাক্ট, নিজেদের বোঝাপড়ার কন্ট্রাক্ট, গভর্নমেন্ট অ্যাপ্রুভ কন্ট্রাক্ট, যেটা আপনি আর অভিষেক রাঠোর দুইজনেই ভেঙেছেন। হয়তো আপনার স্বামী জগন সোনি কিছুই জানতেন না, কিন্তু অভিষেক রাঠোরের স্ত্রী
কাজল রাঠোর আপনার এই ভালোবাসার গন্ধ পেয়েছিলেন? আমি অতটা শিওর ছিলাম না, কিন্তু আমার সন্দেহ ছিল যে ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে। কাজল দেবী, আপনাকে একটা কঠিন প্রশ্ন করব, কিন্তু আমরা এটা জানতে চাই যে আপনি আপনার স্বামীর থেকে মৃত্যুর ভয় পেতেন? এই সব কি বলছেন? হামলা দুজনকেই করেছে। জামাই মারা গেছে আর আমার মেয়ে অনেক কষ্টে বেঁচে আছে। দেখুন, হামলা হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্যটা কি ছিল সেটা তখনই জানা যাবে যে আপনারা আমাদের কতটা সত্যি আর পুরো ডিটেলস দেবেন। না স্যার, না, এরকম কিচ্ছু ছিল না। মিসেস আঁচল সোনি, যখন একজন বিবাহিত পুরুষ ও বিবাহিত মহিলা এক্সটার্নাল অ্যাফেয়ার করে তখন তাদের পথে দুটো কাঁটা থাকে। প্রথম কথা তো এটা যে আপনি আমাদের সম্পর্কটাকে অবৈধ বলা বন্ধ করুন। আর আমরা কাউকে কখনো পথের কাঁটা হিসেবে দেখিনি। আমাদের সম্পর্ক আমাদের একটা শান্তি দিত, সুখ দিত, আর শুধুমাত্র কিচ্ছু নয়। সমস্ত সম্পর্ক, সমস্ত সাক্ষাতের পর শুধুমাত্র সুখটাই বৈধতা থাকতো না, তার থেকে অনেক আগে এগিয়ে যেত। আর সম্পর্কতে সময় আর অ্যাটেনশনের খুব চাহিদা থাকে। আর কাজল রাঠোর আপনাদের দুজনের এই খিদেটাকে বাড়াচ্ছিলেন। আমি মানছি যে আমাদের দেখা করাটা বাধ্যতামূলক ছিল, দুজনে প্রবলেমেও পড়তাম, কিন্তু আমরা ওই দুজনের ব্যাপারে, কাজল আর জগনের ব্যাপারে না কিছু কখনো খারাপ বলেছি আর না কখনো কিছু খারাপ ভেবেছি, কখনো না। অভিষেক কি চাইতো সেটা তো আমি জানতাম না, কিন্তু ওর বাবা আর ওর ভাই কাজলের বিরুদ্ধে ছিল। আপনার মনে হয় ওরা মারার চেষ্টা করেছিল? ওরা কাজল আর অভিষেকের সম্পর্ক ভাঙার জন্য যা খুশি করতে পারে, যা খুশি। মিসেস আঁচল সোনি, যদি আপনি আমাদের কাছে কিছু লুকিয়ে থাকেন তাহলে আমার পরামর্শ আপনার পক্ষে ভালো এটাই হবে যে সবকিছু সত্যি বলে দিন। আর যদি আপনি নাও বলেন, আমাদের তো কাজ এটাই, খুঁচিয়ে খুঁচিয়ে সত্যিটাকে বার করে আনার। কিন্তু মনে রাখবেন, যদি আমরা খোঁচানো শুরু করি তাহলে আপনার খুব কষ্ট হবে। আর নতুন করে কি কষ্ট হবে স্যার? যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, অভিষেক এরকম মানুষই না যে কখনো কাউকে খুন করার কথা ভাবতেও পারে, কখনো না। স্যার, আমি প্রথম থেকেই একটা যন্ত্রণায় ভুগছি। দ্বিতীয় যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আপনারা প্লিজ আমার হাজব্যান্ডকে কিছু বলবেন না, আমার সম্পর্কটা ভেঙে যাবে। রিকোয়েস্ট। অভিষেক সাহেব খুবই ঝামেলা করতো মেম সাহেবের সাথে। কখনো কখনো আমারও খুব খারাপ লাগতো কাজল মেম সাহেবকে দেখে। একদিকে স্বামীটা খুশি থাকতো না, অন্যদিকে শ্বশুর বাড়ি খুশি থাকতো না। আচ্ছা, যদি এই দেখ, ছবিটা পরিষ্কার না, কিন্তু তোর মালিক এরাই পরিষ্কার করেছে। তোর বৌদির ভাগ্যটা ভালো রে, বেঁচে গেছে। যাকে ভগবান রাখে তাকে কেউ মারতে পারে না। আমি বলি না, প্ল্যানটা পুরো উল্টো হয়ে গেছে। মেম সাহেবকে মারতে গিয়ে নিজেই ফেসে গেল। তুমি এতটা জোর দিয়ে বলছো কি করে যে প্ল্যানটা তোমার মেম সাহেবকে মারার জন্য হয়েছে? স্যার, আমি বাড়িতে বাড়িতে লোকে নোংরা পরিষ্কার করি, চুপ করে থাকি আমি, কিন্তু চোখ কান খোলা থাকে। আমার নিজের এটা মনে হচ্ছে ঠিক যেরকমটা ঘটেছে এটাই হওয়ার ছিল। যদি তুমি ওপর থেকে একটু বেশি ভাবছো, আমার পুরো খবর চাই। অত্যাচার তো মেম সাহেবের ওপর হতো স্যার, মারতো, তার উপর কষ্টও দিত। কি ভুল করেছি আমি? ভুলটা আমার, আর সেই ভুল হলো তুমি, আর তুমি কোনোদিন শুধরবে না। হ্যাঁ, তুমি আর তোমার বাবা তো একই কথা বলবে না। বাবাকে আমাদের মাঝখানে নিয়ে আসবে না বলে দিলাম, কিন্তু আমি যতটা তোমাকে ঘৃণা করি তার থেকে অনেক বেশি ঘৃণা বাবা তোমাকে করে, বুঝলে? আর তোমার থেকে রেহাই পাওয়ার একটাই উপায় আছে। তুমি ওকে প্রাণে মেরে ফেলতে চাও? আমি তোমার থেকে মুক্তি পেতে চাই, আর সেটা পেয়েই শান্তি পাবো। একদিকে মেম সাহেব ভাবতো সাহেবের কারোর সাথে পোস্টি নষ্টি চলছে, আর অন্যদিকে শ্বশুর বাড়ির লোকেরা বিয়েটা ভাঙতে চাইছে। তার মানে একদিকে আগুন, অন্যদিকে সমুদ্র। মেম সাহেবের জীবনটাই এরকম ছিল, বেচারি। ব্রিজলাল আর সুরজকে তুলবো? স্যার, দুজনের ফোন রেকর্ডস একদম পরিষ্কার। কিন্তু ওই রাতে অনেক ফোন কল হয়েছিল। একটা কাজ করো, ওই রাতে ওই সময় ওই লোকেশনে
যত ফোন কল হয়েছিল সবার লিস্টটা নাও। স্যার 1000টা ফোন কলস হবে। হতে পারে তার থেকেও বেশি, কিন্তু খুঁজতে তো হবেই। এমনিতে ওই কলটা অনেক রাতে হয়েছিল, তাই এতটাও বার করতে হবে না যেটা খুঁজে পাওয়া যাবে না। একবার যদি নাম্বারটা ট্রেস করে নিই যেখান থেকে খুনিদের ফোন করা হয়েছিল, তাহলে এই কেসটা ট্র্যাক করা যাবে পাক্কা। হ্যালো। পুলিশের সামনে এটা একটা চক্রান্তে ভরা কেস ছিল, যেখানে একটা কথা পরিষ্কার যে প্ল্যান্ড হামলা খুনের উদ্দেশ্যেই করা হয়েছিল। অভিষেক মারা গিয়েছিল ঠিকই, কিন্তু লক্ষ্য হয়তো অন্য কেউ ছিল। দিনেশ। হ্যাঁ স্যার। এই একটা আর এই একটা, দুটো নাম্বারই 2 বেজে 4 মিনিটে ক্রাইম সিনে অ্যাক্টিভ হয়েছিল। স্যার 1টা বেজে 5 মিনিটে ওয়াচম্যান যাদব নিজের পোস্ট ছেড়ে রাউন্ডের জন্য পেছনে গেছিল। স্যার এই দুটো নাম্বারের লোকেশন কুন্তি কমপ্লেক্স, মানে ক্রাইম সিনের আশেপাশে দেখাচ্ছে, আর দুটো নাম্বারই এখন বন্ধ। মানেটা পরিষ্কার, এই দুটো জাল নাম্বার খুনি আর তার মালিকের পরিচয় লুকানোর জন্য বানানো হয়েছিল। একটা নম্বর খুনি অপারেট করছিল, আর দ্বিতীয়টা অভিষেক রাঠোরের বাড়ির ভেতর থেকে অপারেট হচ্ছিল। কিন্তু স্যার বাড়িতে তো শুধু অভিষেক আর কাজল থাকতো। কাজল রাঠোর বেঁচে গেল, কিন্তু হয়তো বাঁচার কথা অভিষেক রাঠোরের ছিল। আর এই রহস্য থেকে পর্দাটা 2 খুনি ওঠাবে। স্যার গ্রাফিক আর্টিস্ট বলছিল কালকে সকালের মধ্যে স্কেচ দিয়ে দেবে। কদম স্কেচ থাকুক আর নাই থাকুক, আমার এই 2জন হত্যাকারীকে লকআপে চাই। বাবা তুমি ঠিক বলেছিলে, প্রথম থেকেই ঠিক বলেছিলে। যদি সেদিন তো দাদা এই কথাটা বুঝতে পারত, তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। তোমার কথা না শুনে বাবা আমি খুব বড় ভুল করেছি। আমার ওকে বিয়ে করা উচিত হয়নি। ভুল করেছো তুমি, কিন্তু কোনো পাপ নয়, সেটাকে আবার শুধরে নেওয়া যায়। কিছু মাথায় আসছে না বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। এমন মনে হচ্ছে যেন সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে গো? আর কি, ছেলেটার জীবনটা নরক হয়ে গেছে। দেখা করতেও আসে না, সবসময় চিন্তায় থাকে। কতটা বদলে গেছে অভিষেক, কত আনন্দে থাকতো, সবাইকে আনন্দ দিত। ওর কষ্ট আর সহ্য করতে পারছি না। কিছু একটা করতে হবে আমাদের, অভিষেকের জন্য আমাদের কিছু করতে হবে। অভিষেকের অবস্থা এমনটা হবে আমি ভাবতেই পারিনি, স্বপ্ন ভাবিনি এমন হবে। স্যার গ্রাফিক আর্টিস্ট এটাই করতে পেরেছে, এবার আমাদেরও করে দেখাতে হবে। কিন্তু স্যার ছবি দুটো এখনো পরিষ্কার নয়। ছবিটা যতই অপরিষ্কার হোক না কেন, ওরা বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারবে না। হ্যালো, কে কথা বলছে? ওসমান ভাইয়ের নাম্বার? হ্যাঁ কথা বলছি, তুমি কে? আপনার নাম্বার দিয়েছে একজন আমাকে। ওই কদিন আগে আপনি দুটো ছেলের ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন না? তুমি চেনো ওদেরকে? দেখো ভাই, আমার নাম যেন না আসে। আরে আমাদের ব্যবসায় নাম আর মুখ সামনে আসে না, শুধু তোমার খবরটা ঠিক হওয়া চাই। আর এমনিতেও তো তুমি এখনো তোমার নাম বলনি। আমি না ওদের দুজনের নাম জানি না ওদেরকে চিনি। তুমি ওদেরকে দেখেছো তাই তো? আমাদের এখানে সোহম চলা আছে না, ওখানে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, ওখানে দুজন কাজ করে, কিন্তু কয়েকদিন ধরে ওদের দুজনকে দেখতে পাচ্ছি না। দোকানের নামটা বলে দাও। নামটা হচ্ছে মুথালাল ইলেকট্রিক। আমি বসন্ত সিসোদিয়া। স্যার আমার নাম মোহন যাদব। আমরা দুজন মুথালাল ইলেকট্রিক স্টোরসের পার্টনার স্যার।
এই দুজন আপনার দোকানে কাজ করে? স্যার এ তো আমাদের সঞ্জয় আর অনিকেত। হ্যাঁ স্যার, এরা দুজন তো আমাদের দোকানের ইলেকট্রিশিয়ান। কোথায় এই দুজন? কি বলবো স্যার, এদের ফোনও সুইচ অফ, জানি না কোথায় গেছে ওরা। এদের ফোন কবে থেকে সুইচ অফ? 14 এপ্রিল থেকে স্যার। হ্যাঁ, 14 এপ্রিল থেকে ওদের কোনো খোঁজ খবর নেই। এই দুজনের নাম্বারটা দিন। হ্যাঁ। স্যার দুটোই সুইচ অফ। বলুন না স্যার, এরা দুজন কি করেছে? এই দুইজন বড়ে হয়েছে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের। এখন এই দুটোকে ধরতে পারলেই এই ষড়যন্ত্র থেকে পর্দাটা উঠবে। আর আমি আশা রাখছি যে আপনারা দুজন এদের ধরার ব্যাপারে আমাদের সাহায্য করবেন। নিশ্চয়ই সাহায্য করবো স্যার, কিন্তু এটা তো বলুন এরা দুজন করেছেটা কি? মার্ডার। অভিষেক রাঠোরকে আর ওনার স্ত্রী কাজল রাঠোরের উপর ভয়ঙ্কর হামলা। এসব কিছু এরাই করেছে? ওসব করেছে তো এরাই, কিন্তু এদের দিয়ে করানো হয়েছে। যদি আমরা এদের পেয়ে যাই তখন বুঝতে পারবো যে এই দুজনের এই কাণ্ড আসলে কার বুদ্ধিতে হয়েছে। এই দুই ঘুঁটি কার ইশারায় চাল চালছিল? আমি বললাম তো কেউ নেই বাইরে। শেষ পর্যন্ত এই দুই ঘুঁটির চালে কোথায় ভুল হলো এবং কেন? মুখোশধারী এই দুই ভাড়াটে খুনি আসল খুনিদের পর্দা ফাঁস করতে চলেছে। এই মারাত্মক রক্তক্ষয়ী খেলার কথা প্রকাশ করতে চলেছে, যেখানে তাদের শুধু ব্যবহার করা হয়েছিল। এই কেসের সম্পর্কের অন্ধকার গলি যেখানে শেষ হলো, সেখানে পড়েছিল ভয়ঙ্করভাবে খুন হওয়া স্বামী আর গভীরভাবে আহত হওয়া তার স্ত্রী। ওনার সন্দেহ ক্রমশই সত্যে প্রমাণিত হতে চলেছিল, যা একটা সম্পর্কের চিতায় আগুন দেওয়ার জন্য যথেষ্টই ছিল। এই ফুরিয়ে আসা সম্পর্ককে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য ভাড়া করা খুনিরা এখন এই কেসের সেই চাবি হয়ে দাঁড়িয়েছে, যা দিয়ে এই চক্রান্তের সিন্দুককে খোলা যাবে। মনে রাখবেন, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আগামী দিন আগামী পর্বে টেলিকাস্ট হবে। আগামী দিন আগামী পর্বে হবে এই সম্পর্কের পোস্টমর্টেম। আগামী পর্বে রিপোর্ট জারি হবে যে শেষ পর্যন্ত অভিষেক আর কাজল এমন কোন জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিল, যার জন্য তারা দুজন পরস্পর এত দূর সরে গেল।